বিভিন্ন ডিউটিতে রয়েছেন, তাদেরকে আজকে এক ধরনের নিয়ে এসে হয়তো কিছু বিচার করেছি, কারণ সিনিয়র লোকেরা আছে, বাবুদাকে দেখতে পাচ্ছি, দেবুদা আছেন, আমাদের গোপালদা, যারা সিনিয়র লোক, তারা এত কষ্ট করে কোথায় আসানসোল আমাদের অবসরপ্রাপ্ত বিশ্বরূপ, যে এখনো নিজেকে ভাবতে পারেনি যে আমি অবসর গ্রহণ করেছি, এরকম সবাই। আর যারা এই ওয়েলফেয়ার কমিটিকে বাঁচিয়ে রেখেছেন, মানুষের কাছে ওয়েলফেয়ারটাকে পৌঁছে দিচ্ছেন, সেবা পৌঁছে দিচ্ছেন, তারা, যাদেরকে আমি আমার চাকরি জীবনের প্রথম থেকে মনে করি যে আপনারা হচ্ছেন আমাদের পুলিশ বাহিনীর সম্পদ, এবং আমি ব্যক্তিগতভাবে মনে প্রাণে যাদেরকে ভগবান বলে মনে করি, কারণ আমি ভগবান দেখিনি। আর এই যে আমি বক্তব্য রাখছি, এই যে আপনাদের নেতৃত্ব দিচ্ছি, আপনাদের অভাব অভিযোগের কথাগুলো সঠিক জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি, সেই দায়িত্ব আপনারা দিয়েছেন বলে তাই আপনাদেরকে নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমির আইটি সাহেবকে এবং তার অধীনে যে সমস্ত পুলিশ অফিসার কর্মকর্তা এই স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমিকে পরিচালনার কাজে যুক্ত আছেন, তাদের সবাইকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কতিপয় আমাদের শুভাকাঙ্ক্ষী সাংবাদিক বন্ধু, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। কিছুক্ষণ আগে আপনাদের উপস্থিতিতে আপনাদের করতালির মাধ্যমে সবাই উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ কর্মকর্তাগণ পরিপর্যবেক্ষণের মাধ্যমে আগামী যে নির্বাচন, আগামী যে আমাদের নির্বাচনের রেস এখনো কিন্তু কাটেনি, নির্বাচনের রেস এখনো কাটেনি, যে কনস্টেবল থেকে এএসআই পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষায় যাতে আপনারা সফলতা লাভ করেন তার জন্য প্রদীপ প্রজ্বলিত হলো, একটা অধ্যায়ের সূচনা হলো। এর আগেও আপনারা জানেন 2016 সালে লাস্ট কনস্টেবল থেকে এএসআই রিটেন পরীক্ষা হয়েছিল। দীর্ঘ 7 বছর বন্ধ থাকার পর আপনাদের দাবিকে মেনে নিয়ে, পুলিশ ওয়েলফেয়ার কমিটির দাবিকে মেনে নিয়ে অনেক কষ্টে গত বছর 2023 সালে প্রমোশনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। 1 বছর অতিক্রম হয়নি, রেজাল্ট আউট হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যারা পরীক্ষায় কৃতকার্য হয়েছিলেন, তারা প্রমোশন পাওয়ার আগেই আমরা দাবি করেছিলাম নতুন করে পরীক্ষা নিতে হবে, কারণ আমাদের প্রায় 1500 ভ্যাকেন্সি ছিল সেই মুহূর্তে। কিন্তু পরীক্ষা হচ্ছে যারা দিয়েছিলেন সমস্ত নিয়ম নীতি মেনে প্রায় 300 কিছু বেশি কৃতকার্য হয়েছিলেন। সেদিন আমরা সেন্ট্রাল কমিটি উপলব্ধি করেছিলাম 1200-এরও বেশি পদ কিন্তু শূন্য থেকে যাচ্ছে। আর আমাদের নবাগত ভাই বোনেরা যারা 5 বছর চাকরি অতিক্রম করেছেন, তাদের প্রমোশন হচ্ছে না। তারা অনেক শিক্ষিত ছেলে মেয়ে আছেন, তাদের প্রমোশন হওয়া দরকার, তাই প্রমোশনের পরীক্ষার আমরা আবেদন করেছিলাম। ওয়েলফেয়ার কমিটির দাবিকে মান্যতা দিয়ে পরীক্ষার ডেট ঘোষণা হয়েছে, পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি কমপ্লিট হয়েছে। একটা বছরে হলো আমাদের পুলিশ কর্মচারীদের প্রথম এবং প্রধান ডিউটি নির্বাচন ডিউটি। আমি অনেক নির্বাচন দেখেছি, 37 বছর ধরে আমি চাকরি করতে করতে অনেক নির্বাচন দেখেছি, কিন্তু এবারের নির্বাচনের সঙ্গে অন্যান্য নির্বাচনের তুলনা হয় না। কারণ আপনারা জানেন পুলিশ কর্মীরা একদিন দুদিনের জন্য নির্বাচন ডিউটিতে যান না। নির্বাচন ঘোষণা হওয়ার 15-20 দিন, 1 মাস আগে থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেদিন আসার ডেট ঠিক করেন কিংবা ভোটার লিস্টের ফাইনাল যেদিনকে প্রকাশ পায়, সেদিন থেকে আমাদের পুলিশ কর্মীদের নির্বাচন ডিউটি শেষ হয়ে যায়। গত কয়েক মাস ধরে আপনারা যেভাবে ডিউটি করেছেন, কেউ আপনারা গেছেন ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, কেউ গেছেন পাঞ্জাব, হরিয়ানা, কেউ আলিপুরদুয়ার থেকে শুরু করে ডিউটি শুরু করেছিলেন।
আপনাদের ডিউটি শেষ হয়েছে সাগরে এসে ডায়মন্ড হারবার কিংবা বনগা বসিরহাটে কিংবা সুন্দরবনে কাকদ্বীপে ডিউটি করতে করতে সেই নির্বাচন ডিউটি শেষ হয়। তারপরেও আপনাদেরকে নির্বাচন যে কাউন্টিং ডিউটি, সেই ডিউটি আপনাদেরকে করতে হয়। সেই ডিউটি সদ্য গতকাল মধ্যরাত্রের পরে শেষ হয়েছে। এখন বিজয় মিছিল হবে, এখন ল অ্যান্ড অর্ডার ডিউটি, এখনো পুলিশ কর্মীরা এখনো ফ্রি হতে পারেননি, হাত ছেড়ে উঠতে পারেননি। তাই নির্বাচন চলতে চলতে আমি আমাদের রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানকে চিঠি করেছিলাম, আপনাদের এই পরিস্থিতি, আমাদের পুলিশ কর্মীদের পরিস্থিতি, যারা পরীক্ষায় বসবেন তাদের অসুবিধার কথা জানিয়ে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানকে আমি অনুরোধ করেছিলাম এই পরীক্ষাটা কিছুদিন পিছিয়ে দেওয়ার জন্য। আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি অন্তত 15 দিন থেকে 1 মাস এই পরীক্ষা অবশ্যই পিছাবে। তাই আমাদের ভাই বোনেরা, বাড়ির ছেলে মেয়েরা, আপনারা ভালো করে প্রস্তুতি নেন, আপনাদের সফল হতে হবে। আর আপনারা এই 1200-1300 পোস্টের কথা ভাববেন না। আমরা এভাবে দাবি করব যে সমস্ত পুলিশ কর্মী আমাদের ভাই বোনেরা এই এএসআই পরীক্ষায় ইউপি বা এবি যারা পরীক্ষা দেবেন, তাদের মধ্যে যারা কোয়ালিফাই করবেন, যারা পাস করবেন, ভ্যাকেন্সি না থাকলে যা ভ্যাকেন্সি আছে তাদেরকে প্রমোশন দেওয়ার পর বাকি অন্যান্য সকলের জন্য লিস্ট করে রাখতে হবে। 1-2 ভ্যাকেন্সি হবে, 1-2 করে পুলিশ কর্মী যারা পাস করে আছেন তাদের প্রমোশন দিতে হবে। কারণ এই প্রমোশন পুলিশের চাকরিতে অত্যন্ত প্রয়োজন। আমি দেখেছি আমাদের চাকরি জীবনের প্রথমের দিকে আমাদের পুলিশ কর্মীরা হতাশ হয়ে যেতেন। কেউ গ্রাজুয়েট হয়ে আসতেন, কেউ এমএ পাস হয়ে আসতেন, কেউ উচ্চ মাধ্যমিক পাস করে আসতেন। 10 বছর, 15 বছর, 20 বছর, 22 বছর কেটে যেত, তারা প্রমোশন পেতেন না। তারা বাড়িতে গিয়ে উত্তর দিতে পারতেন না। তারা চাকরি পাওয়ার আগে যে ক্লাব করতেন সেই বন্ধু বান্ধবদের বলতে পারতেন না যে কেন তার প্রমোশন হয়নি। আমাদের বাবা মারা ভাবতেন, আমাদের আত্মীয় স্বজনরা ভাবতেন আমার ছেলে, আমার ভাই গ্রাজুয়েট হয়ে পুলিশ হয়ে গেছে, কনস্টেবলে গেছে, নিশ্চয়ই তার প্রমোশন হবে। দিন যায়, বছর যায়, 20-22 বছর পর্যন্ত পুলিশ কর্মীরা প্রমোশন পেতেন না। যেদিন আমি দেখেছি হিসাব করে, আমি বিভিন্ন পে কমিশন, বিভিন্ন পুলিশ কমিশন, এস্টিমেট কমিটি থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর যে সিটি মিটিংয়ে বিভিন্ন সময় বলেছি যে আমরা যে কনস্টেবল হিসাবে নিয়োগ করি, যদি 100 জন কনস্টেবল সরকার নিয়োগ করেন, তার মধ্যে 80 জন কনস্টেবল সারা জীবন কনস্টেবলের চাকরি করতে করতে রিটায়ারের 3 কনস্টেবলের চাকরি থেকে রিটায়ার নিয়ে ম্যাগাজিন গাড়ি রাইফেলটা রেখে দিয়ে বাড়িতে তিনি বিদায় হয়ে যান। সারা জীবনে একটাও প্রমোশন হয় না। তাই আমরা দাবি করেছি প্রত্যেক পুলিশ কর্মীকে তার কর্মজীবনে অন্তত 3টে প্রমোশন দিতে হবে। প্রত্যেক পুলিশ কর্মীকে তার কর্মজীবনে একটা নয়, 2টো নয়, মিনিমাম 3টে প্রমোশন তাদেরকে দিতে হবে। আমি বিশ্বাস করি আপনারা যদি সংঘবদ্ধ থাকেন আপনাদের এই দাবি কিন্তু আদায় হবে। এই যে যারা আমাদের মাস্টারমশাইরা বসে আছেন, এরা আপ্রাণ চেষ্টা করেছেন। বহু ছেলে মেয়ে গত ট্রেনিংয়ে বলেছে যে আমরা শুধু ক্লাস থেকে ভালো করেছি, যেদিন ফিরে এসেছি তারপরের দিন থেকে ডিউটি, তারপরে পড়াশোনার সুযোগ পাইনি। শুধু ক্লাসের কথাগুলো মাথায় রেখেছিলাম, ক্লাসের কথাগুলো নোট করে ডায়েরিতে রেখেছিলাম, গিয়ে দেখি হুবহু একই ধরনের প্রশ্নপত্র, একই ধরনের উত্তর করতে হবে। আমরা সাকসেস হয়েছি। তাই যারা বসে আছেন, বক্তব্য হয়তো আমি রাখছি, ভাষণ হয়তো আমি দিচ্ছি, কিন্তু এখানে যদি কেউ অতিথি থাকেন, কেউ যদি আমাদের সম্পদ থাকেন, আমাদের অনির্বাণ বাবু, আমাদের ভগৎ বাবু, আমাদের তরুণ বাবুর লোকের কত লোকেরা যারা আপনাদেরকে তাদের নির্দিষ্ট ডিউটির বাইরে গিয়েও আপনাদের কাছে সেবা দেন, তারাই হচ্ছেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি ডিডি সাহেবকে চিঠি করেছিলাম যে পরীক্ষায় যে সমস্ত পুলিশ কর্মীরা আমাদের ভাই বোনেরা পরীক্ষা দেবে, এত ডিউটি পুলিশে তারা পড়াশোনার সুযোগ পায় না, তারা যাতে এই ট্রেনিং এ আসতে পারে, অফলাইন এবং অনলাইন তারা যাতে এই ট্রেনিংটা নিতে পারে, তার জন্য
প্রত্যেক রবিবার যে সমস্ত পুলিশ কর্মী পরীক্ষা দেবে তাদেরকে ছুটির বন্দোবস্ত করতে হবে, তারা যাতে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে। আমার কনভেনাররা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ফিরে গিয়ে তাকে সিপি সাহেবের সঙ্গে দেখা করবেন, সিও সাহেব এসআরপি কে বলবেন, এসপি কে বলবেন যে আমরা ডিজি সাহেবের পারমিশন পেয়েছি। এমন কোন প্রচুর পুলিশ কর্মী নেই যে পরীক্ষা দেবে, তারা যেন প্রত্যেক রবিবার এই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেন এবং অনলাইনে ক্লাসটা করতে পারেন, সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। তা যদি আপনারা না করতে পারেন তাহলে এই এত আয়োজন, এত হাততালি, এত বক্তব্য, এত পারমিশন, এত আশা, এত স্বপ্ন দেখা, তার কিন্তু কোনো মূল্য থাকবে না। আমি ক্ষমাতে নিয়ে বলছি, আমাদের সংগঠন যতটুকু কাজ হয় জেলা কমিটি করে, জেলা কমিটি গুলো যদি অ্যাক্টিভ না থাকে, এই সেন্ট্রাল কমিটির লোকেরা আমরা যারা বসে আছি আমরা ছোট জগন্নাথ। আপনারা রক্ত দিলে রক্তদান হয়, আপনাদের মানুষের কাছে গেলে মানুষ আপনাদের সেবা পায়, আপনারা চেষ্টা করলে অত্যাচার বন্ধ হয়, আপনারা প্রতিবাদ করলে আমাদের পুলিশ কর্মীরা একটু সহযোগিতা পায়। তাহলে আপনারা যদি কাজ না করেন, আপনারা যদি নিজেদের দুর্বলতা না ঢাকতে পারেন, জানি না কি দুর্বলতা। আমি দেখেছি আমার চাকরি জীবনের প্রথম দিকে দেবুদা অস্বীকার করতে পারবে না, বিশ্বরূপ অস্বীকার করতে পারবে না, আমাদের বাবুদা অস্বীকার করতে পারবে না, গৌতম অস্বীকার করতে পারবে না, গোপাল দা অস্বীকার করতে পারবে না। আমাদের চাকরি জীবনের প্রথমের দিকে আমাদের জেলা কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টরা শিক্ষাগত যোগ্যতায় অনেক কম ছিলেন। তাহলে তারা এত ইংরেজি জানতেন না, তারা এত কম্পিউটার বুঝতেন না। তারা যেভাবে সিও এসপি এসআরপি সিপির কাছে প্রতিবাদ করে একটা একটা দাবি আদায় করত, আমার বর্তমানের ভাই বোনেরা যারা বিভিন্ন জেলায় দায়িত্বে আছেন, জানি না আপনাদের দুর্বলতা কি, জানি না আপনাদের ভয় কি। আপনারা নিজের জন্য বলতে যাবেন না, যাদের জন্য সরকারি অর্ডারে আপনারা এই দায়িত্বটা পেয়েছেন সেই দায়িত্বটা আপনাদের করতে হবে। আমি শুনতে চাই যে আমার সিও সাহেবরা, আমার এসপিরা, আমার এসআরপিরা বলবে যে ওরা আমাকে বিরক্ত করে দিচ্ছে, আর সেই বিরক্ত আপনি আপনার নিজের জন্য করবেন না, আপনি করবেন যাদের জন্য আপনারা এসছেন, যাদের জন্য আপনার কমিটিতে আছেন, যাদের জন্য আমরা মঞ্চে বসে আছি। এই অনুষ্ঠানটা হচ্ছে সারা ভারতবর্ষের মানুষ অনলাইনে এই প্রোগ্রামটা দেখছে। আমি একটা সাধারণ সাব ইন্সপেক্টর, আমরা কমিটিতে যারা আছি সাধারণ পুলিশ কর্মী, আর আপনারা সারা পশ্চিমবঙ্গ থেকে এসছেন, এত সম্মান, এত আপনাদের চাহিদা, তাহলে আমাদের দায়িত্বটা কিন্তু করতে হবে। সেই দায়িত্বটা আমরা সবাই কিন্তু করি না। আমি দুঃখ পেয়েছি এই নির্বাচনে আমাদের অনেক জেলা কমিটি সঠিকভাবে, কিন্তু সবাইকে বলবো না, বহু জেলা কমিটি সঠিকভাবে পুলিশ কর্মীদের কাছে জানাননি। সঠিকভাবে আপনারা অন্য জেলা থেকে যে সমস্ত পুলিশ কর্মীরা ডিউটি করতে এসছে, কোন থানায় থাকবে, কোন গ্যারাজে থাকবে, কোন ক্লাবে থাকবে, কোন স্কুলে থাকবে, সেখানে জল আছে কিনা, কারেন্ট আছে কিনা, ইলেকট্রিকের ব্যবস্থা আছে কিনা, জেনারেটরের ব্যবস্থা আছে কিনা, আপনারা প্রতিবাদ করেননি। আমি জানি না, আমাদের নতুন ভাই বোনেরা হয়তো ভয় পেয়েছি যে আমি যদি এটা বলতে যাই আমাকে যদি ইলেকশন ডিউটি দিয়ে দেয়, এই ভয়ে আপনারা কিন্তু বলতে যান না। আপনারা আন্ডারস্ট্যান্ডিং করে চলেন, তার ফলটা কিন্তু সাধারণ পুলিশ কর্মীদের ভুগতে হয়। এই ইলেকশন চলতে চলতে আমি চিঠি করেছিলাম ডিজি সাহেবকে, আমি এডিজি অ্যাডমিনিস্ট্রেশন, এডিজি হেডকোয়ার্টার, এডিজি ল অ্যান্ড অর্ডারের সঙ্গে দেখা করে বলেছিলাম যে আপনার এই নির্বাচনে বেঙ্গল পুলিশ লাগছে, বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ মিলে মাত্র 34,000 লাগছে, আর আজকের ডেটে শুধু বেঙ্গল পুলিশ 83,000 আছে। তাহলে আমার ওই 34,000 পুলিশকে যারা নির্বাচন ঘোষণার আগে ডিউটি স্টার্ট করেছে, আলিপুরদুয়ারে স্টার্ট করেছে, সাগরে শেষ করেছে, কেন এই 34,000-কে আর 34,000 দিয়ে বদলি করা হলো না? অবৈজ্ঞানিক চিন্তা। আমি এডিজি সাহেবকে বলেছিলাম, মাইকে বলছি, স্যার আমি একটা সাব ইন্সপেক্টর, আমি এই 7টা ফেজের একটা ফেজ যদি ডিউটি দয়া করে আমাকে দিতেন, 56-58 বছরে সাব ইন্সপেক্টরটা
যে আলিপুরদুয়ার কুচবিহার থেকে ডিউটি শুরু করেছে, বসিরহাটে সন্দেশখালীতে শেষ করবে, একটা ফেজে অন্তত সে রেস্ট পেত। এই সাহসটা আপনাদের আনতে হবে। আমি পরিষ্কার বলেছি, এই পুলিশ ডাইরেক্টরেটে 500 পুলিশ কর্মী আছে, একটাও পুলিশ কর্মী পুলিশ ডাইরেক্টরেটে একটা ডিউটি করতে যায়নি। বলেছি পিটিতে জানিয়ে, ওই 500 পুলিশ কর্মী যদি একটা ফেজে ডিউটি করতো, তাহলে পিটিসি ল ইন্সট্রাক্টররা দুটো ফেজ অন্তত রেস্ট পেত। অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা। একবার ডিউটি থেকে বের করে দিলে আর দায়িত্ব থাকে না। কার স্ট্রোক হলো, কে মারা গেল, কার কি হলো, থাকতে পেল কিনা, 48 ডিগ্রি সেন্টিগ্রেডে যে টেম্পারেচার চলছে, ফারেনহাইট না সেন্টিগ্রেড, সেন্টিগ্রেডে, সে কারেন্ট নেই, লোডশেডিং, ঝড় চলছে, সে বাঁচলো কি বাঁচলো না, তার কাছে দাঁড়ানোর কেউ নেই। এটা সবাই নয়, অনেকে আপনার খবর নিয়েছেন, অনেকে আছে যারা প্রত্যেক দিন সকালবেলা একবার খবর নিত মধ্যপ্রদেশ, বিকেলে একবার ছত্তিশগড়ে খবর নিত, সন্ধ্যের সময় একবার বাজনাতে খবর নিত, যে পুলিশ কর্মীরা আমাদের গেছে তাদেরকে খবর নিত, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতো। কষ্ট হয়, হয়তো আপনারা কষ্ট পাচ্ছেন যে বিচিত্র এই কথাগুলো বলছে, আমার খুব কষ্ট হচ্ছে। এই দেখতে পাচ্ছি সুব্রত এরা বসে আছে থার্ড ব্যাটালিয়নে, আমি অবাক হয়ে গেছি। ইলেকশন ডিক্লারের আগে থেকে ডিউটি করছে, একদম লাস্ট ইলেকশন পর্যন্ত ডিউটি করেছে, অথচ প্রত্যেক দিন দুবার অন্তত রিপোর্ট পাঠাতো মধ্যপ্রদেশে কেমন আছে, আলিপুরদুয়ারে তার জেলার লোকেরা কেমন আছে, সে কোথায় ডিউটি করেছে। আমি একটা সুব্রতর কথা বললাম, এরকম অনেক সুব্রত আছেন যারা আপনারা কাজ করেছেন। আপনাদের মনে হয়নি যে আমরা যারা ডিউটি যায়নি, যারা শিববাংলোতে ডিউটিতে আছে, যারা এক্স এমএলএ সিকিউরিটিতে আছে, জজ সাহেবের কাছে 4টা সিকিউরিটি আছে, সিও সাহেবের 3টে সিকিউরিটি আছে, এসি সাহেবের 2টো অর্ডার নিয়েছে, একটা রেখে বাকিগুলোকে পাঠালে যারা এত পরিশ্রম করে সেই আলিপুরদুয়ার কুচবিহার থেকে ডিউটি করতো, তা কিন্তু আমি প্রতিবাদ করব। আমি আগামী 3 মাস যেখানে মাইক পাবো, যেখানে যাব, এবারে নবান্নের ভূমিকা এই নির্বাচন পরিচালনাকে কেন্দ্র করে যে চরম অবৈজ্ঞানিক হয়েছে, এটা প্রত্যেকটা জায়গায় আমি বলব। তাতে যা হয় হবে, কার সম্মান যাবে, কার সম্মান থাকবে, সে দায়িত্ব কিন্তু আমার নয়। বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক আমাদের কাজ সামনে আছে। আমরা যে কাজগুলো নির্বাচনের আগে একটা একটা করে করেছিলাম, ব্যারাকপুরে ঐতিহাসিক মিটিং, 32,000 পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মীর যে আন্দোলন নবান্ন পর্যন্ত ধাক্কা দিয়েছিল, ভবানী ভবন পর্যন্ত ধাক্কা দিয়েছিল, কালীঘাটে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা গেছিল, মাত্র 4 দিনের নোটিশে তিনি বাজেটের মাধ্যমে নতুন করে 4% দিয়ে ডিক্লার করতে বাধ্য হয়েছিলেন। আপনাদের সেই মিটিং এর বার্তা, সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের বেতন 1,000 টাকা বাড়াতে পেরেছিল। একটা একটা করে দাবি কিন্তু অনেক আদায় হয়েছে, আবার অনেক দাবি আদায় করতে আমরা পারিনি, অনেক দাবি আদায় করতে পারিনি। যে বন্ধুরা যারা সারা এই ডিপার্টমেন্ট গঠন কর্মবন্ধুরা সারা মাস কাজ করিয়ে মাত্র 3,000 টাকা যাদেরকে বেতন দেওয়া হয়, আমি জানি না এটা পৃথিবীতে ভারতবর্ষের অন্য কোন জায়গায় এই অবিচার অত্যাচার এই বৈষম্য আছে কিনা। সারা মাস কাজ করিয়ে তাদেরকে দিয়ে একদিন চলতে পারে না, মাত্র 3,000 টাকা তাদেরকে তুলে দেওয়া কতটা বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, কতটা মানবিক, তাই আপনাদের দাঁড়াতে হবে, আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে। এই কর্মবন্ধুদের জন্য উপযুক্ত বেতন আমরা আদায় করব যে কোনো মূল্যে, এই শপথ আপনাদের কাছে নিতে হবে। আপনারা জানেন আপনাদের ব্যারাকপুরের যে ঐতিহাসিক সম্মেলন, সেই ঐতিহাসিক সম্মেলন নবান্ন পর্যন্ত বার্তা গিয়েছিল, সেই বার্তা সেই আন্দোলনের ধাক্কা ভবানী ভবন পর্যন্ত গিয়েছিল। সরকার সিদ্ধান্ত নিয়েছেন এবারে যে
10,000 পুলিশ কর্মী নিয়োগ হবে, সেই 10,000 পুলিশ কর্মীর ভেতর থেকে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ 15% রিক্রুট হবে। এটা একটা ঐতিহাসিক দাবি আদায় হয়েছে, কিন্তু হাততালি দিলে হবে না ভবানী, কাজ আমাদের করতে হবে। এরা পাস করতে পারবে না, এরা 12-14 বছর আগে চাকরি পেয়েছে, এরা দিন নয় রাত নয় ডিউটি করছে, 6,000, 7,000, 8,000, 9,000 টাকা বেতন পায়, পেট ভরে টিফিন খেতে পারে না, বাড়িতে বাবা মা অসুস্থ হলে তাদের ট্রিটমেন্টের জন্য ওষুধ কিনতে পারে না। সেই লোকগুলো আজকে 12-14 বছর চাকরি পাওয়ার পর যারা কম্পিউটার পাস করেছে, এখন ইংরেজি জানেন, শর্ত পাস করেছে, গ্রাজুয়েট হয়েছে, কেউ সেকেন্ডারি পাস করেছে, তাদের সঙ্গে আমাদের সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশরা একই সঙ্গে যদি পরীক্ষায় বসে তাহলে কিন্তু তারা সফল হতে পারবে না। আমরা দাবি করেছি, আমি আলোচনা করেছি, আপনাদের সাহায্য দরকার। যে সিভিক ভলেন্টিয়াররা, যে ভিলেজ পুলিশরা আগামী রিক্রুটমেন্টে কনস্টেবলের পরীক্ষা দেবে, তাদের জন্য এই ওয়েলফেয়ার কমিটির নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে আমরা প্রত্যেকটা জেলায় চেষ্টা করছি একটা করে তাদের জন্য ট্রেনিং সেন্টার খোলার জন্য, যারা তাতে যারা পরীক্ষায় পাস করতে পারে তারা যাতে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ থেকে কনস্টেবল হতে পারে, সেই জন্য আমাদের এটা শুরু করতে হবে। আমি জানি হেমন্ত বাবু সারা যারা আছেন আমার সঙ্গে একমত হবেন যে এই 10 বছরের মধ্যে যে সমস্ত ছেলে মেয়েরা পুলিশে চাকরি পেয়েছে, কেউ ফিজিক্সে এমএসসি, কেউ রয়েছে বায়োলজি, কেউ ইংরেজিতে এমএ, কেউ ভালো জেনারেল নলেজ জানে, কেউ কম্পিউটার জানে, কেউ আরো ভালোভাবে পড়াতে জানে, সেই ছেলে মেয়েগুলোকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাটালিয়নে যারা আছে তাদেরকে আমাদেরকে এক জায়গায় করতে হবে, প্রত্যেকে জেলা ওয়াইজ লিস্ট করতে হবে, প্রত্যেক জেলায় সপ্তাহে 2 দিন সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের জন্য আমরা এসপি, সিও, এসআরপির পারমিশন নিয়ে ক্লাসের ব্যবস্থা করব। ওই সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশরা এই পরীক্ষায় পাস করে যাতে প্রত্যেকেই কনস্টেবল হতে পারে। এরকম একটা করে আছে, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা অনেকেই পরিশ্রান্ত, আপনারা বিভিন্ন লড়াইয়ের মাধ্যমে নিজেকে প্রতিকূল পরিস্থিতির মাধ্যমে আজকে এগিয়ে এসছেন, আপনারা সংঘবদ্ধ হন। অনেক লড়াই সামনে আছে। এই রাজবাগান আমাকে বক্তব্য রাখার সময় অরুণ বলছিল ভূমিপুত্র, আমি জানি না আমি ভূমিপুত্র কিনা, আমি নিজেকে কখনো লিডার মনে করি না, কিন্তু যতটুকু শিখেছি এই রাজবাগান থেকে শিখেছি। আমি যদি মনে করি আমি যেদিনকে কনস্টেবলের চাকরি পেয়েছিলাম তখন কনস্টেবলের শিক্ষাগত যোগ্যতা ছিল মাত্র 8 পাস। 8 পাস কনস্টেবল হিসাবে আমি চাকরিতে এসেছিলাম, হোঁচট খেতে খেতে আজকে আমি সাব ইন্সপেক্টর হয়েছি, আমার গুরুরা এখানে বসে আছেন। তা সত্ত্বেও আপনারা ধৈর্য ধরে এত কষ্ট করে, আমি ভাবতে পারছি না, একটা মেসেজ দিয়েছি, জলপাইগুড়ি থেকে লোক এসছে, গাইবান্ধা হারবার থেকে এসছে, শিলিগুড়ি থেকে লোক এসছে, 4th ব্যাটালিয়ন থেকে লোক এসছে, আসানসোল থেকে, পুরুলিয়া থেকে এসছে, আমি অবাক হয়েছি ঝাড়গ্রাম থেকে এসছে। তাই আপনাদেরকে এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। বিকাশ সরাইতে কোনো ক্রেডিট নেই, যতটুকু আপনারা আমাকে দিয়েছেন আমি মনে করি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার পরিবার আমার সঙ্গে হয়তো ছিল, বাবা মা জন্ম দিয়েছেন, কিন্তু আজকের বিজিতাস্বরূপ হতে পারতো না পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন না থাকবে, আর আপনারা না থাকবে। এই পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনকে বাঁচিয়ে রাখুন। হয়তো অনেক সময় এই পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের আন্দোলন স্থিমিত হয়ে যায়, এটা মনের মধ্যে আছে, এটা বুকের মধ্যে আছে, এটা যতদিন না আমরা আদায় করতে পারি আমাদের আন্দোলন কিন্তু থাকবে না। আমরা আপনাদের সঙ্গে আছি, ওয়েলফেয়ার কমিটিকে বাঁচিয়ে রাখুন, সরকারের সঙ্গে থাকুন, দেখবেন একটা একটা করে দাবি কিন্তু আদায় হবে। এক ধরনের রাজনীতিবিদ, এক ধরনের নেতা নেত্রী আমাদের পুলিশকে আক্রমণ করেন, ওয়েলফেয়ার কমিটিকে আক্রমণ করেন, তার মধ্যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা আমি মুখ খুলতে চাই না, আমি 2-3 দিনের মধ্যে প্রেস ক্লাবে আমি রুম বুক করে সারা পশ্চিমবঙ্গের মিডিয়াকে নিয়ে আমি প্রেস মিট করে কতগুলো প্রশ্ন আমি
শুভেন্দু অধিকারীকে বলতে চাই, আমি জানি না, আমি জোর দিয়ে বলতে পারি আমার জানা নেই শুভেন্দু অধিকারীর থেকে বড় চিটিংবাজ পশ্চিমবঙ্গে আর কেউ আছে যে তার থেকে বড় চিটিংবাজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় কেউ নেই। তিনি বিশ্বাস করেন শান্তনু সিনহা বিশ্বাস পুলিশ ওয়েলফেয়ারকে চিটিংবাজ বলেন। এই সাহস যাতে ভবিষ্যতে না হয়, কিভাবে শুভেন্দু অধিকারীকে শিক্ষা দিতে হয় আমি মেদিনীপুরের ছেলে, আমি দিয়ে যাব। নমস্কার।